এইচএসসি পরীক্ষার বাকি আছে আর মাত্র 20 থেকে 22 দিন। এই শেষ মুহূর্তে তোমার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাজেশন। আজকে আমরা তারই ধারাবাহিকতায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ এবং ইউনিক সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি। তোমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের কোন অধ্যায়গুলো তোমার জন্য প্রয়োজনীয় সেগুলো বারবার রিভিশন করা, পাশাপাশি কোন ম্যাথগুলো তুমি করবা, কোন টপিকের ম্যাথগুলো তুমি করবা সেগুলো আইডেন্টিফাই করে হিসাব বিজ্ঞান করা। শুধু অযথাই যা পাও, যেই সৃজনশীল পাও সেইটাই করতে থাকবা এমন না, বরং তোমাকে যেগুলো এক্সামে আসবে সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এজন্যই আজকের আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই ইউনিক সাজেশনটি, এবং আজকের এই সাজেশনের মাধ্যমে আশা করি তোমার প্রত্যেকটা অধ্যায়ের এবং কোন কোন অধ্যায় তোমার জন্য প্রয়োজনীয় সেগুলো বুঝতে তোমার জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাব। আমরা আমাদের যে সাজেশনটা তৈরি করেছি, আমি বারবারই তোমাদেরকে বলি একটা কথা, যে সাজেশন আসলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হওয়া উচিত। মানে তো আমার জন্য যে সাজেশন তোমার জন্য হুবহু সেম সাজেশন না। এই জন্য আমি 3টা ক্যাটাগরিতে একটা প্রাথমিকভাবে ভাগ করেছি। তোমার জন্য যেটা প্রয়োজন তুমি সেইটা বাছাই করে নিবা, প্রয়োজনে তোমার প্রয়োজন অনুসারে তোমার সাজেশনটা তুমি একটু মডিফাই করবা। তো আমাদের কারো টার্গেট থাকতে পারে এ, আমাদের কারো টার্গেট কি থাকতে পারে এ, যে আমার 70 হলেই চলবে, আমার কত হলেই চলবে, 70 মার্ক পেলেই আমার চলবে। আবার কারো কারো যে না আমরা একটু নিয়মিত পড়াশোনা করেছি সেক্ষেত্রে আমরা 80 পেতে চাই, আমরা 80+ মার্ক পেতে চাই। আবার কেউ কেউ অনেক ডেডিকেশন নিয়ে পড়াশোনা করে, প্রত্যেকটা অধ্যায় সে নিয়মিত অনুসরণ করেছে, তার জন্য বলবো অবশ্যই তোমাকে 90+ টার্গেট রাখতে হবে এবং বোর্ডে একটা পজিশন তুমি কিন্তু অ্যাচিভ করে আনতে পারবা। তো আমরা আজকে দেখি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে কয়টা অধ্যায় আছে। 10টি অধ্যায় আছে। এই 10টি অধ্যায় আছে, তোমরা সবাই সেটা জানো। তো এই 10টা অধ্যায় থেকে তোমার জন্য উপযুক্ত কয়টা অধ্যায় সেটা তোমাকে বাছাই করতে হবে। আমি তোমাকে গাইড করতে পারি তুমি কোন কোন অধ্যায় করবা, কোন কোন অধ্যায় করবা না। তো যারা মনে করছো যে না আমি অল্প অল্প পড়াশোনা করছি, আমি এ হলেই চলবে আমার হিসাব বিজ্ঞানে, তাদের জন্য এই 10টা অধ্যায় করার প্রয়োজন নেই। তুমি 6টা অধ্যায় করলেই কিন্তু তুমি 60টি সৃজনশীল পেয়ে যাবা, এবং তুমি সেখান থেকে তোমার যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু 6টি সৃজনশীলের অ্যান্সার খুব সহজেই করতে পারবা। এবং 6টা সৃজনশীল করা খুব বেশি কষ্টের কিছু না কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এবং দ্বিতীয় পদের ক্ষেত্রে। তো এইখানে দেখো আমি কয়টি অধ্যায় দিয়েছি তোমাদেরকে, 6টি অধ্যায়। দেখো প্রথমে যে অধ্যায়টা তোমরা দেখতে পাচ্ছ, অংশীদারি ব্যবসায়ের হিসাব, এইখান থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে। যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু, খুবই খুবই সহজ অধ্যায়, এইখান থেকে আমাদের একটা সৃজনশীল আসে। এবং আর্থিক বিবরণী থেকে, এটা তো তোমরা সবাই জানো যে এখান থেকে দুইটা সৃজনশীল বাধ্যতামূলক, এটা করতেই হবে তোমাদের সবাইকে। তো এরপরে আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই অধ্যায়টাও সূত্র মুখস্থ করতে পারলে একটা সৃজনশীল খুব সহজে কম সময়ে পারা যায়। এরপর দেখো মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, যেটাকে আমরা বলি কি অনেকে ফিফো লিফো নামে চেনো। তো এই যে ফিফো লিফোর অধ্যায়, ভারযুক্ত গড় পদ্ধতির অধ্যায়, এই অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল আসবে। এরপর দেখো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, যেখানে তোমাদেরকে কি বলে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে বলে, নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে বলে, এই অধ্যায় থেকেও কিন্তু একটা সৃজনশীল আসবে। তো দেখো এই যদি তুমি 6টা অধ্যায় করো তোমার 7টা সৃজনশীল নিশ্চিত কমন আসবে। তো তুমি সেখান থেকে যাদের এ টার্গেট সেখান থেকে অবশ্যই তুমি কিন্তু 6টা বা 7টা সৃজনশীল চাইলে করতে পারো। তো তুমি চাইলে যে কোনো এই 4টি অধ্যায় বাদ দিতে পারো, এর মধ্যে আর্থিক অবস্থার বিবরণী অবশ্যই তোমাকে করতে হবে। এখন তোমার ধরো মনে হচ্ছে আমি তো আমার মতো করে আমার কাছে যেটা সহজ লাগে আমি সেভাবে তোমার জন্য এই সাজেশনটা তৈরি করেছি। এখন তোমার মনে হতে পারে যে না আমার তো অংশীদারি ব্যবসায়ের হিসাবটা কঠিন লাগে, তাহলে আমি কি করব, এইটা বাদ দেবো। তুমি একটু মডিফাই করে নাও, তুমি তোমার কাছে ধরো ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ ভালো লাগে, তুমি সেইটা করো। তোমার যদি মনে হয় যে না আমি উৎপাদন বা হিসাব বিজ্ঞান করবো, এটা করো, অন্যটা বাদ দাও। তো সবগুলো অধ্যায় করার মতো সময় এখন শেষ মুহূর্তে এসে আসলে নাই। তো তোমাকে একটু স্মার্ট হইতে হবে, তোমাকে একটু স্মার্ট প্রস্তুতি নিতে হবে, তোমাকে বুঝতে হবে যে আমি কি কি বাদ দিলে আমার কোনো ক্ষতি হবে না, আমার যে টার্গেট রয়েছে সেটা পূরণ হয়ে যাবে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে তোমাদেরকে পড়াশোনা করতে হবে শেষ মুহূর্তে এসে। এরপরে যারা টার্গেট A+ রেখেছো তাদের জন্য একটা অধ্যায়, তাদেরকে কি করতে হবে, একটা অধ্যায় অ্যাড করতে হবে, তাহলে তুমি 8টা সৃজনশীল কমন পাবা এই অধ্যায়গুলো থেকে। এবং তুমি কিন্তু এখন বলতে পারো যে আমার তো 7টা হলেই হয়, আর একটা বেশি কেন করব। এর রিজন হচ্ছে আমরা 7টা সৃজনশীল তো 7টা অধ্যায় থেকে পাবো, হয়তো বা দেখা যাচ্ছে তুমি ক খ গ এর মধ্যে কোনো একটা সৃজনশীলের গ পারো না বা খ পারো না, তখন কিন্তু তোমার 4টা মার্ক কি হবে,
কমে যাবে, লেস হয়ে যাবে। তো এই জন্য আমরা একটু এ প্লাস যারা পেতে চাই তাদেরকে একটু কষ্ট করতে হবে, একটা অধ্যায় বেশি করতে হবে। তো তোমরা 60টা অধ্যায় করবা। কি করবা? এই যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে একটা আসবে, আর্থিক অবস্থার আর্থিক বিবরণী থেকে 2টা আসবে, আর্থিক বিশ্লেষণ থেকে একটা আসবে, মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি থেকে একটা আসবে, ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগ থেকে একটা আসবে, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে একটা আসবে, এবং তুমি যদি চাও অংশীদারি ব্যবসায় থেকে করতে পারো, সেখান থেকে একটা আসবে। যদি এটা মনে করো যে করবা না, তাহলে এটা করতে পারো। যদি মনে করো যে না, আমার ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগ কঠিন লাগে, আমি নগদ প্রবাহ বিবরণী করব, সেটাও কিন্তু তুমি করতে পারো। তো যাদের টার্গেট এ প্লাস, তারা এইভাবে 60টি অধ্যায় করবা। অবশ্যই সেখানে যেন কি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থাকে। এরপরে আমরা যারা নিয়মিত পড়াশোনা করেছি, একটু ডেডিকেটেড মাইন্ডেড, এবং মনে করি যে আমি না 90+ মার্ক আমার কাছে খুব বেশি কঠিন না, যেহেতু হিসাব বিজ্ঞান একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এখানে 90 আপ করা কোনো ব্যাপার না। আমিও একটা সময় এই যে হিসাব বিজ্ঞানে তোমাদের মতো আমিও তো এইচএসসি দিয়েছিলাম 2021 সালে, তখন কিন্তু আমি আমার গ্রুপ সাবজেক্টগুলোতে 95+ মার্ক পেয়েছি এবং যশোর বোর্ডে 3rd হয়েছিলাম। তো তোমরাও চাইলে পারবা। তো তোমাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে, যেহেতু তোমরা বোর্ডে একটা মেরিট অ্যাচিভ করতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে সবগুলো অধ্যায় কিন্তু করতে হবে, মনোযোগ সহকারে সবগুলো অধ্যায় গুরুত্ব দিয়ে করতে হবে, যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ আসবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা, যারা এ পেতে চাও, এ প্লাস পেতে চাও, বা যাই পেতে চাও না কেন, বা তোমার জন্য সৃজনশীলের ক্ষেত্রে যে টার্গেটটাই হোক না কেন, তোমার এমসিকিউ এর জন্য সবগুলো অধ্যায় করতে হবে। এমসিকিউ এর জন্য কি করতে হবে? সবগুলো অধ্যায় করতে হবে। এমসিকিউ এর জন্য সব অধ্যায় করতে হবে, বাদ দিলে হবে না। তুমি এ পাইতে চাও আর এ প্লাস পাইতে চাও, তোমাকে অবশ্যই এমসিকিউ এর জন্য সব অধ্যায় করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। এমসিকিউ এর ক্ষেত্রে আমাকে সব অধ্যায় থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আর কিভাবে করবা? আমাদের হিসাব বিজ্ঞানের প্লে লিস্ট আছে, সেইখানে প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা 20 থেকে 30টি এমসিকিউ টাইপ আকারে ভাগ করে দিয়েছি, সেইগুলো দেখতে পারো, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা করতে পারো। এখন এই ছিল আমাদের অধ্যায় ভিত্তিক ব্যাপারগুলো, যে কোন অধ্যায়গুলো আমরা করব, কোন অধ্যায়গুলো করব না। এখন কোন অধ্যায় থেকে কি টাইপ ম্যাথ করবা তোমাকে সেইটা জানতে হবে। তো অধ্যায় 1 দিয়ে আমরা শুরু করছি। এভাবে 10টি অধ্যায় আমি দেখাবো তোমাদেরকে, যে আসলে কোন অধ্যায় থেকে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো বা কোন টাইপের ম্যাথগুলো তুমি করবা। এক্ষেত্রে তুমি নিজেও কিন্তু তোমার সাজেশনটা তৈরি করতে পারো চাইলে। এখন কিভাবে করবা? যেমন ধরো প্রথম অধ্যায়, এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, তাই তো? অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। তো এই ক্ষেত্রে এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এই ক্ষেত্রে তুমি কি করবা? তুমি যদি নিজে সাজেশন তৈরি করতে চাও, যে মনে করো না আমি একটা অধ্যায়ের পিছনে আমি 10 মিনিট বা 15 মিনিট সময় আমি দিব এই অধ্যায়টাতে কি কি টাইপের ম্যাথ আসে সেটা দেখার জন্য, সেক্ষেত্রে তুমি 7 থেকে 8টি সৃজনশীল বিগত বছরে আসা বোর্ডের যে প্রশ্ন রয়েছে, বোর্ড প্রশ্নগুলো রয়েছে, সেগুলো নিয়ে বসবা। সেখানে ক নাম্বারে কি কি আসছে, তুমি 2-3টা সৃজনশীল যাওয়ার পরে দেখবা একই টাইপের, বারবার একই টাইপের প্যাটার্নটা রিপিট হচ্ছে, যে একই টাইপের ম্যাথ আসতেছে। তো আমরা যখন এই যে তোমাদের এই যে সাজেশনটা তৈরি করতে আমি অনেক দিন সময় নিয়েছি, তোমাদের হিসাব বিজ্ঞানের প্লে লিস্ট এবং এই সাজেশন তৈরি করার জন্য আমি লাস্ট 6 মাস ধরে কাজ করছি, এবং এই 6 মাসে আমি বিভিন্নভাবে বিশ্লেষণ করে দেখেছি আসলে কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোনগুলো থেকে আসবে না। এটা কিন্তু যদি তোমরা নিজেরাও বিশ্লেষণ করো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা পারবা। তো এটা আমি করেছি, তোমরা চাইলে একটু কষ্ট করে তোমাদের মতো করেও করতে পারো, বা এই যে আমারটা করা আছে এটার পিডিএফ আমি দিয়ে দিব। এটার পিডিএফ পেতে গেলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা যুক্ত হতে পারো। তো সেইখানে যুক্ত হলে আমরা সেখানে মেন্টরগণ যুক্ত আছি, এবং আমাদের এইচএসসি প্রিমিয়াম কোর্সের সকল স্টুডেন্ট সেখানে আছে। তোমরা কিন্তু তোমাদের ডাউট সলভগুলো পাবা, এই পিডিএফটাও পেয়ে যাবা। তো এখান থেকেও এখান থেকে হেল্প নিয়েও কিন্তু তোমরা করতে পারো তোমাদের মতো করে। তো আমরা কি বলতে যাচ্ছি? আমরা বলতে যাচ্ছি যে এই অধ্যায়ে দেখো কয়ের ক্ষেত্রে আমরা বেশিরভাগ প্রশ্নে কোনটি পেয়েছি, যে সমাপনী মূলধন নির্ণয় করো, সমাপনী মূলধন তহবিলের পরিমাণ নির্ণয় করো। আবার কখনো কখনো বলে যে নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে কয়ের ক্ষেত্রে আমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করব। ক্ষয়ের ক্ষেত্রে বেশিরভাগ প্রশ্নে বলে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। আবার কখনো কখনো এই যে সমাপনী মূলধন তহবিল, এইটাও কিন্তু ক্ষতে আসতে পারে, এবং সেক্ষেত্রে এই যে কতে আসলে একটু ছোট টাইপের ম্যাথ হয়, ক্ষতে আসলে আরো বড় হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর গয়ের ক্ষেত্রে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো, মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, এই টাইপের ম্যাথগুলো আসে। তাহলে এইটা ছিল আমাদের প্রশ্ন বিশ্লেষণ এই অধ্যায়। এখন আমাকে যদি বলো যে ভাইয়া তাহলে কোন ধরনের প্রশ্ন সলভ করব, সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই যে দেখো সৃজনশীল একে একটা সৃজনশীল রেখেছি, যেখানে দেখো বলতেছে যে 31 ডিসেম্বর 2016 তারিখে বৃত্তি তহবিলের যে নির্ণয় করো, তার মানে কি সমাপনী তহবিল নির্ণয় করতে বলছে। এই যে দেখো সমাপনী মূলধন তহবিল নির্ণয় করতে বলছে। এরপরে বলছে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। এরপর বলছে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তারপরে 2-এ যদি যায়, আরেকটা সৃজনশীল যদি তোমাদের দেখাই, সেখানে বলছে দেখো নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো, প্রারম্ভিক তহবিলের পরিমাণ নির্ণয় করো, মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের
আসে। তাহলে তোমরা এই টাইপের প্রশ্ন সলভ করবা। এখন যদি তোমরা এই দুইটা সৃজনশীল সলভ করতে চাও, যদি কোনো ধরনের সমস্যা পাও, এই পিডিএফটা তো পেয়ে যাবা। তাহলে এই ধরনের সলভ আমি তোমাদেরকে ক্লাসে করে দিয়েছি হিসাব বিজ্ঞানে, তো সেইটার লিঙ্কও কিন্তু কি কোথায় থাকবে, আমাদের কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এগুলো সলভ। এরপরে অংশীদারি ব্যবসায়ের হিসাবে যদি যাই, সেক্ষেত্রে আমাদের কয়ের ক্ষেত্রে কি কি আসে দেখো, আসতে পারে ঋণের সুদ নির্ণয়, মূলধনের সুদের পরিমাণ নির্ণয়, এই টাইপের প্রশ্ন মূলত কতে আসে। ক্ষয়ের ক্ষেত্রে বলা হয় লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, এবং গতে সাধারণত বলে মূলধন হিসাব বা চলতি হিসাব। এখন মূলধন হিসাব তখনই বলে যখন স্থায়ী পদ্ধতিতে হিসাব না রেখে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা হয় অংশীদারিতে। আবার যখন স্থায়ী মূলধন পদ্ধতিতে হিসাব রাখা হয়, তখন বলে যে চলতি হিসাব প্রস্তুত করো। তো এটা যে কোনো একটা টাইপের আসতে পারে, হয় চলতি হিসাব প্রস্তুত করতে বলবে, না হলে মূলধন হিসাব প্রস্তুত করতে বলবে গতে। এন্ড কোন টাইপের প্রশ্ন আসে দেখো, এখানে একটা সৃজনশীল রয়েছে যেখানে বলছে ঋণের সুদ নির্ণয় করো, খতে অবশ্যই বলবে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, এবং গয়ের ক্ষেত্রে দেখো এখানে বলছে চলতি হিসাব প্রস্তুত করো। আবার আরেকটা সৃজনশীল যদি দেখি, এখানে বলছে মূলধনের সুদ নির্ণয় করো, লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো, এবং বলছে মূলধন হিসাব প্রস্তুত করো। এর বাইরে আসলে তেমন কোনো অংশীদারি ব্যবসায় থেকে প্রশ্ন আসার সুযোগ নেই। আমরা যদি পরবর্তী অধ্যায়ে যাই, নগদ প্রবাহ বিবরণী, অনেকের কাছে নগদ প্রবাহ বিবরণী সহজ লাগে, তো সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, সেক্ষেত্রে আমাদের ক্রয়ের ক্ষেত্রে যে সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলে, অনেক সময় বলে যে চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি বা হ্রাস বৃদ্ধির পরিমাণ কত, এটা দেখাতে বলে। এরপরে অনেক সময় আমাদের ক্ষতে বলে, ক্ষয়ের ক্ষেত্রে কি বলে, ক্ষতে বলে যে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো, এবং গয়ের ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী তোমাদেরকে করে দেখাতে হয়। এই টাইপের প্রশ্ন আমাদের আসে, এর বাইরে আমাদের আর কোনো প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে আসবে না। তাহলে এই টাইপের প্রশ্ন যদি আমার কাছে জানতে চাও বা আমার কাছে সাজেশন চাও, তাহলে আমি বলবো এই টাইপের প্রশ্ন তোমরা সলভ করবা। এই যে যেখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এটার পিডিএফ আমি দিয়ে দিব। এই টাইপের দুইটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, যেখানে দ্বিতীয় নম্বরে বলছে ভূমি বিক্রয়জনিত লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এবং গতে বলছে বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। আশা করি বুঝতে পারতেছো বিষয়গুলো। তো এরপরে আমরা যদি যৌথ মূলধনী কোম্পানির মূলধনে যাই, যেটাকে শেয়ার ইস্যু বলো, খুবই সহজ একটা অধ্যায়। এই অধ্যায়টা আশা করি কেউ বাদ দিবা না, খুবই সহজ লাগে, একেবারে মুখস্থ টাইপের কথাবার্তা দিয়ে সলভ করা যায় এই ম্যাথগুলো। তো তোমরা এগুলো একটু করবা। তো এক্ষেত্রে দেখো অবলেখকের কমিশন, কয়ের ক্ষেত্রে কি বলতেছে, অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। তারপরে আরো কতে আর কি কি প্রশ্ন আসতে পারে, অধিহার এবং অবহার নির্ণয় করার কথা তোমাদেরকে বলতে পারে, যে অধিহারের পরিমাণ নির্ণয় করো, শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি অবহার বা মোট অবহারের পরিমাণ নির্ণয় করো। খতে আসে, খতে এই অধ্যায়ে মুখস্থ বিষয়। খতে যদি জাবেদা আসে, গতে অবশ্যই একটা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলবে, আর খতে যদি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলে, তাহলে এটা গতে চলে আসবে, এই আর কি। এর একেবারে মুখস্থ প্রশ্ন, খ আর গতে এটা আসবেই। এখন এই ধরনের জাবেদা মাত্র 5-6টা জাবেদা মুখস্থ করলে হয়ে যায়। আমার একটা ক্লাস আছে, পূর্ণাঙ্গ ক্লাস এই চ্যাপ্টারের উপর, সেটা তোমরা দেখে নিতে পারো, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। এই যে প্রশ্নগুলো যদি একটু দেখো, এই যে বলছে যে কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো এই আর্থিক অবস্থার বিবরণী দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই, কারণ আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী চ্যাপ্টারে যে ধরনের আর্থিক অবস্থার বিবরণী আসে, এই অধ্যায়ে খুবই সহজ 1 পেজে করা যায় এমন আর্থিক বিবরণী আসে। তো এই ধরনের 2টা সৃজনশীল তোমরা করবা, বা 3-4 যদি সময় পাও 3-4টা করবা একটা অধ্যায় থেকে, কিন্তু তোমাকে টাইপ মনে রাখতে হবে। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা কেউ স্কিপ করতে পারবা না, এখান থেকে 2টা সৃজনশীল আসবে, এবং অবশ্যই তোমাদেরকে করতে হবে। তো এখান থেকে আমরা আইডেন্টিফাই করে নিব কি কি প্রশ্ন আসে। প্রয়োজনে এই স্লাইড থেকে তোমরা একটু খাতায় লিখতে পারো, খাতায় লিখলে তোমাদেরও একটু বিষয়টা মেমোরাইজ হয়ে যাবে, যে এই বিষয়গুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে আসে, এর বাইরে আমরা অন্য কোনো টাইপের প্রশ্ন সলভ করব না। তাহলে দেখো কতে অনেক সময় বলে ক্রয় বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, খুবই ছোট বিষয় বলে, ক্রয় বিক্রয়ের পরিমাণ বা ক্রয় বিক্রয়ের ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। অনেক সময় কারবারি বাট্টার কথা বলে, এখানে দেখো কারবারি বাট্টা, আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণের কথাও বলতে পারে, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। ক্ষয়ের ক্ষেত্রে কি বলে, ক্ষয়ের ক্ষেত্রে বলে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, অথবা কোনো প্রশ্নে বলে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে। আর গতে আমাদেরকে বলে যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো এই টাইপের প্রশ্ন আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী থেকে আসে। আমরা একটা ক্লাস নিয়েছিলাম আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর উপর, সেখানে আমরা 3টি সৃজনশীল, দেখো এই 3টা সৃজনশীল সলভ করে দিয়েছি তোমাদেরকে একেবারে ক্লাসে। সৃজনশীল সলভ করছি, বেসিক আলোচনা করছি, এমসিকিউ করিয়ে দিয়েছি 30টা। তো সেই ক্লাসটাও তোমরা দেখে নিবা, যাদের এই অধ্যায়ে ঘাটতি রয়েছে। আশা করি এই ক্লাস করার পর আর্থিক বিবরণী নিয়ে ভয় থাকবে না, এবং
সবগুলো বিষয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না, তোমরা খুবই সহজে আর্থিক বিবরণী শিখে ফেলতে পারবা। এবং এই অধ্যায়ে যেহেতু দুইটা সৃজনশীল ম্যান্ডেটরি, তো তোমাদেরকে অবশ্যই কারোরই বাদ দেওয়ার সুযোগ নেই, অবশ্যই করতে হবে, নাহলে 20 মার্ক একেবারে মিস হয়ে যাবে। পাশাপাশি 3টা এমসিকিউ থাকবে, তো টোটাল বলা যায় 23 মার্ক একটা অধ্যায় থেকে। এরপরে দেখো ষষ্ঠ অধ্যায়, আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই অধ্যায়টা তোমাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলবো এই অধ্যায়টা অবশ্যই করবা। একেবারে সহজ, সূত্রগুলো আমার যে ক্লাস আছে সেখানে দেওয়া আছে, তো সেই সূত্রগুলো পিডিএফ চাইলে তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে পারবা ফ্রিতে, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে সেখান থেকে নিয়ে নিতে পারবা। এবং খুবই সহজ সহজ সূত্রগুলো তোমাদেরকে দিয়ে বুঝিয়ে দিয়েছি, এবং সেই সূত্রগুলো মুখস্থ করলে এই অধ্যায় একেবারে সহজ। এবং এই অধ্যায়ে আমি কেন করতে বলি, এই অধ্যায়ে কোনো ছক করা লাগে না, এই অধ্যায়ে খুব সহজে মানে একটা সৃজনশীলে যেমন তোমার আর্থিক বিবরণী করতে 20 মিনিটে পারা যায় না, কিন্তু এই অধ্যায় থেকে তুমি কি করতে পারবা 10-12 মিনিটে করে বাকি 7 থেকে 8 মিনিট তুমি সেভ করে তোমার আর্থিক বিবরণীতে ইনভেস্ট করতে পারবা। এই জন্য এইসব অধ্যায়গুলো আমি একটু করতে বলি তোমাদেরকে। তো দেখো, কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, এগুলো আমাদের কতে আসতে পারে। এবার খতে বলে নিট মুনাফা অনুপাত নির্ণয়, প্রাপ্য হিসাব বা দেনাদারের আবর্তন অনুপাত নির্ণয় করতে বলতে পারে। আর খতে আরও বলতে পারে আমাদেরকে যে তারল্য অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়, এই টাইপের প্রশ্ন আমাদের খতে আসতে পারে। গতে বলে যে দায় মালিকানা অনুপাত নির্ণয় করো, এবং আরও বলতে পারে যে মোট মুনাফা ও নিট মুনাফার হার নির্ণয় করো। এক্ষেত্রে আমাদেরকে আদর্শ মানগুলো অবশ্যই জানতে হবে। সেক্ষেত্রে কখনো কখনো বলে যে আদর্শ মানের সাথে তুলনা করো, নিট মুনাফার হার ও মোট মুনাফার হার নির্ণয় করে আদর্শ মানের সাথে তুলনা করো। তখন আমাদেরকে কিন্তু সেই আদর্শ মানগুলো মুখস্থ রাখতে হবে। কোন ধরনের প্রশ্ন আসে এখানে দেখো, কদে বলতেছে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয়, নিট মুনাফা, প্রাপ্য হিসাবের আবর্তন, তারল্য অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়। আর একটা যদি দেখো, এখানে বলতেছে মালিকানা সত্ত্ব, তারপর তারল্য অনুপাত নির্ণয়, দায় মালিকানা অনুপাত নির্ণয়, এই টাইপের প্রশ্ন আসে। এই দুইটা সৃজনশীল আমাদের ক্লাসে সলভ করে দেওয়া হয়েছে, তোমরা লিঙ্ক পেয়ে যাবা। এরপরে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কারো কারো কাছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সহজ লাগে, কারো কাছে কঠিন লাগে। যার যে অধ্যায়টা সহজ লাগে, তোমার কাছে যদি মনে হয় যে না আমার কাছে হচ্ছে অংশীদারি ভালো লাগে, আমি এইটা বাদ দিব, তো তুমি এটা বাদ দিতে পারো। আবার এমন স্টুডেন্টরা আছে যাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করতে ভালো লাগে, তোমরা তখন অংশীদারিটা বাদ দিয়ে এইখানে চলে আসবা, বা যে চ্যাপ্টারটা তোমার কাছে কঠিন মনে হয় সেই চ্যাপ্টারটা স্কিপ করে তোমার জন্য সহজ অধ্যায়টাতে চলে যেতে হবে। এইখানে একেবারে মুখস্থ প্রশ্ন, মুখ্য ব্যয় নির্ণয় করতে বলবে, এটা স্বাভাবিক। কোনো প্রশ্নে বলে যে বিক্রয়ের উপর লাভের হার নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন আমাদেরকে বলতে পারে। ক্ষয়ের ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয় বিবরণী করতে বলে, বা এই উৎপাদন ব্যয় বিবরণী থেকে যে কোনো একটা অংশ করতে বলতে পারে। আর গয়ের ক্ষেত্রে দরপত্রের মূল্য নির্ণয় বা আয় বিবরণী প্রস্তুত করতে বলতে পারে। সব অধ্যায়ের আয় বিবরণী একরকম না, বিভিন্ন অধ্যায়, অব্যবসায়ের ক্ষেত্রে একরকম, উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে একরকম, এবং আমাদের যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী রয়েছে সেটি কিন্তু আরেক টাইপের, বা সেগুলো ছক একটু ভিন্ন টাইপের। তো তোমাদের কোন অধ্যায়ে কোন টাইপের প্রশ্ন আসে এবং কোন ধরনের ছক আমাদেরকে ব্যবহার করতে হয়, কোনটার পরে কি আসে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে অধ্যায়গুলো করার সময়। যেমন এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে এই অধ্যায় থেকে, মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়, বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় বা আয় বিবরণী প্রস্তুত করো। তো এই দুইটা সৃজনশীল আমরা এই অধ্যায়ে সলভ করেছিলাম আমাদের ক্লাসে, এই অধ্যায়ের ক্লাসে, এবং এমসিকিউগুলো আমরা সলভ করে দিয়েছি। সেগুলো তোমরা একটু কষ্ট করে কমেন্টে দেওয়া প্লেলিস্ট থেকে দেখে নিবা, যারা ক্লাসগুলো দেখোনি, যারা করছো আবার রিভাইজ করবা, দু একটা নতুন সৃজনশীল করতে পারো, এবং এমসিকিউ সলভ করবা। এবং ডাউট থাকে এমসিকিউ সলভের ক্ষেত্রে, ডাউট থাকলে বা ছোট ছোট প্রশ্ন তোমাদের অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে, তো সেই বিষয়গুলো আমাদের সাথে যুক্ত হয়ে, আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে, এখনই যুক্ত হয়ে যাও ওই টেলিগ্রামে, এবং আমাদের কোর্সে ফ্রিতে এনরোল করে ওই টেলিগ্রামে যুক্ত হয়ে আমাদের যে মেন্টর রয়েছে তাদের কাছ থেকে এখন শেষ সময়ে এসে তোমার একটা কনফিউশনের জন্য তোমার 2 মার্ক 5 মার্ক কমে যাবে, সেটা যেন না হয়, সেটার জন্য আমরা স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে তোমাদের জন্য কাজ করছি। তো আমাদের সাথে যুক্ত হওয়ার তোমাদের এই সুযোগ তোমরা কেন মিস করবা। এরপর দেখো, অধ্যায় 8 মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এখানে আমাদের যে প্রশ্ন আসে একেবারে সহজ অধ্যায়, ফিফো লিফো তোমরা বলো। লিফোটা সাধারণত আসে না, যেহেতু এটা হচ্ছে আমাদের আইএফআরএস অনুযায়ী নিষিদ্ধ, আইএফআরএস অনুযায়ী কি নিষিদ্ধ হচ্ছে লিফো, এই জন্য আমরা লিফো পদ্ধতিতে ম্যাথ করব না। বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয়, কাঁচামালের ঘাটতি একক নির্ণয়, এই টাইপের প্রশ্ন আসে কতে। ক্ষয়ের ক্ষেত্রে বলে ফিফো পদ্ধতিতে মজুদ মালের মূল্য নির্ণয় করতে, এবং গয়ের ক্ষেত্রে বলে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করতে। তো এই 3টা টাইপের প্রশ্ন আমাদের করলে ক খ গ ইনশাল্লাহ হয়ে যায়। এরপরে যদি প্রশ্ন দেখতে চাও, প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো এই টাইপের সৃজনশীলগুলো তোমরা সলভ করবা। এই যে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই টাইপের প্রশ্ন তোমাদের আসবে। লিফো পদ্ধতিতে সলভ করার প্রয়োজনে লিফো আসবে না, লিফো সৃজনশীলের ক্ষেত্রে আসবে না, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ যে কোন পদ্ধতিতে আমাদের কর
বা হচ্ছে আমাদের ইনফ্লেশন বা হচ্ছে আমাদের মূল্য বৃদ্ধির সময় কোন ধরনের কোন পদ্ধতি অবলম্বন করা উচিত, এই টাইপের এমসিকিউ কিন্তু আমাদের এই অধ্যায় থেকে আসবে এবং আমরা ক্লাসেও সলভ করিয়েছি। তো সেই ক্লাসগুলো তোমাদের একবার প্লে লিস্ট করে দেওয়া হয়েছে ফ্রিতে, সেই প্লে লিস্ট তোমরা দেখে নিবা, যারা এখনও দেখো নাই, যারা করছো তারা বারবার রিভিশন দিবা, আমাদের ডাউট সলভে চলে আসবে, ডাউট সলভে যে কোনো ধরনের কনফিউশন থাকলে সেগুলোতেও চলে আসবা, সেগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারবা। তো দেখো, মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়, নিমজ্জিত ব্যয় নির্ণয়, এটা হচ্ছে আমাদের ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। এই অধ্যায়টা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, এই অধ্যায়টা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, নতুন যুক্ত হয়েছে, অনেকের কাছেই নতুন। তো আমরা তোমাদের জন্য সেই জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আমরা এই ক্লাসটা সর্বোচ্চ ইফোর্ট দিয়ে, বা আমাদের প্রত্যেকটা ক্লাসই আমরা ইফোর্ট দিয়ে তৈরি করি, এবং এই ক্লাসটাও আমরা সেই ইফোর্টের ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের জন্য যেন সহজ লাগে, যেহেতু আগে করো নাই, শর্ট সিলেবাসে অনেকের এই অধ্যায়টা ছিল না শর্ট সিলেবাসে। আগের আমরা করোনার পর থেকে দেখেছি যে শর্ট সিলেবাসে পরীক্ষা হতে, তো অনেকের এই অধ্যায়টা সম্পর্কে জ্ঞান ছিল না, আমরা সেই অধ্যায়ের একটা পূর্ণাঙ্গ ক্লাসও নিয়ে দিয়েছি, এবং সেখানে আমরা যে মুখ্য ব্যয়, নিমজ্জিত ব্যয় নির্ণয়, তারপরে কারখানা উপরিব্যয়, ক্ষয়ের ক্ষেত্রে যেগুলো আসে, কারখানা উপরিব্যয়ের পরিমাণ নির্ণয় আসতে পারে, প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় আসতে পারে, মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় আসতে পারে, এবং গয়ের ক্ষেত্রে সাধারণত বলে যে কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, এবং পণ্য ব্যয়ের উপর কালীন ব্যয় শতকরা হার নির্ণয় করতে বলতে পারে, অবচয় নির্ণয়পূর্বক স্থায়ী সম্পদের কালীন ব্যয় নির্ণয় করতে বলতে পারে। এই অধ্যায়টাও খুব বেশি কঠিন না, যারা নতুন তারাও করে নিতে পারো চাইলে, আর যদি মনে করো যে না স্কিপ করবা, তাহলে তোমাকে অন্য অধ্যায় করতে হবে, এটার বদলে প্রথমে যে তোমাদের যে অধ্যায় ভিত্তিক যে সাজেশনটা দিয়েছি সেইখানে তোমরা যদি একটু দেখো, তাহলে কিন্তু সেটা কিন্তু তোমাদের ইতোমধ্যে বুঝতে পেরেছো আশা করি। তো এই অধ্যায় থেকে যারা করবা, এই টাইপের প্রশ্ন করবা, এবং এই যে যদি একেবারে এক্সাম্পল আকারে দেখতে চাও, তাহলে আমরা 2টা সৃজনশীল এই অধ্যায় তোমাদের সলভ করে দিয়েছি। তো সেটা হচ্ছে কতে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় এবং কারখানা উপরিব্যয়ের পরিমাণ নির্ণয়, মোট পণ্য ব্যয়ের পরিমাণ, এই টাইপের প্রশ্ন তোমরা করবা। আর একটা সৃজনশীল যদি দেখো, এখানে যে নিমজ্জিত ব্যয় সংক্রান্ত বিষয়গুলো আছে, এবং একটা গতে দেখতে পাচ্ছ স্থায়ী সম্পদের ক্ষেত্রে কি সব কোন ধরনের প্রশ্ন আসে, সেটা কিন্তু বলা হচ্ছে যে কালীন ব্যয় নির্ণয় করো, নিমজ্জিত ব্যয় নির্ণয় করো, এই বিষয়গুলো নিয়ে আমাদের ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ অধ্যায়ের প্রশ্ন এসে থাকে। এরপরে আমাদের সর্বশেষ অধ্যায়, এই দ্বিতীয় পত্রে সর্বশেষ যে অধ্যায় রয়েছে, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এই অধ্যায়টা আমি তোমাদেরকে একটু আগে আর্থিক বিবরণী বিশ্লেষণ নামক একটা অধ্যায় বলেছিলাম, এইখান থেকে তোমরা যদি সলভ করো বা এই অধ্যায়টায় এক্সামে অ্যাটেন্ড করো, তাহলে সেখান থেকে সময় সেভ করতে পারবা। পাশাপাশি এই অধ্যায়টাও বলবো, এই অধ্যায়টা তোমাদের জন্য টাইম সেভিং অধ্যায়। এই অধ্যায়টা তোমাদের জন্য কি টাইম সেভ করে, এই অধ্যায়টা তোমার টাইম সেভ করে দেয়, এবং এই অধ্যায়ও একই প্রকৃতির ম্যাথ, মুখস্থ টাইপের ম্যাথ আসে, যেখানে তুমি সূত্রগুলো মুখস্থ করে জাস্ট ভ্যালু বসায় ক্যালকুলেশন করে দিতে পারবা। তাহলে এই অধ্যায় যদি তুমি করো, তোমার কোনো ছক করতে হচ্ছে না, একেবারে স্বল্প টাইমে 10 মিনিটের মধ্যে এই অধ্যায় সৃজনশীলগুলো 10 মিনিটে সলভ করা যায়, একেবারে 10 মিনিটে ক খ গ হয়ে যাবে, তোমার 10 মার্ক হয়ে যাবে। বাকি যে 10 মিনিট থাকে, সেটা তুমি তোমার যে অধ্যায়টা কঠিন লাগে, যে অধ্যায়ে বড় ধরনের ছক আছে, যে অধ্যায় বিশেষ করে আর্থিক বিবরণী বা অন্য যে অধ্যায়গুলোতেও বড় প্রশ্ন আসে, অংশীদারি ব্যবসায়ের হিসাব, তো এই সব অধ্যায়ে তুমি ইনভেস্ট করবা। তো আশা করি বিষয়টা তোমাকে বোঝাইতে পারছি, যেই অধ্যায়গুলো আমাকে টাইম সেভ করতে সহায়তা করে সেই অধ্যায়গুলো আমি স্কিপ করব না। তো এই অধ্যায়ে কি প্রশ্ন আসে দেখো, কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ নির্ণয় আসে, সমচ্ছেদ বিন্দু এককের কথা অনেক সময় বলতে পারে কতে, ক্ষয়ের ক্ষেত্রে বলে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয়, কখনো কখনো নিট লাভ নির্ণয় করতে বলে আমাদেরকে। আর গতে দেখো, এখানে আমি 2টা কথা বলতেছি, গতে দেখো বলছে পরিবর্তনশীল ব্যয় 25% বৃদ্ধি পায়। এখন প্রশ্নে এখানে আমি 25% লিখছি, প্রশ্নে বলতে পারে 20%, কি বলতে পারে 20%, আমি তোমাদের বোঝানোর জন্য ফাঁকা পার্সেন্টেজ না দিয়ে 25% বলছি। তবে সমচ্ছেদ বিন্দুর আগের চাইতে কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি ঘটবে বা বাড়বে বা কমবে, এমন প্রশ্ন আসতে পারে। আরেকটা বলছে যে 5,000 একক বিক্রয় করে 1 লক্ষ টাকা লাভ করতে চাইলে একক প্রতি বিক্রয় মূল্য কত নির্ধারণ করতে হবে। এখন প্রশ্নে আমি 5,000 একক লিখছি, যিনি প্রশ্নকর্তা আছে তিনি এখানে বলতে পারে 10,000 একক, বলতে পারে 1 লক্ষ না বলে বলতে পারে 50,000 টাকা লাভ, বলতে পারে 2 লক্ষ টাকা লাভ, সেগুলো একটু তোমাদেরকে ভিন্নভাবে প্র্যাকটিস করতে হবে বা বুঝতে হবে। আশা করি প্রত্যেকটা বিষয় কোন টাইপ থেকে কোন অধ্যায়ে কোন প্রশ্ন আসে তোমরা বুঝতে সক্ষম হয়েছে। এই অধ্যায়ের সৃজনশীল আসলে আমাদের এই টাইপের সৃজনশীলগুলো করতে হবে। দেখো, প্রথমে উদ্দীপক, একেবারে খুবই ছোট উদ্দীপক, একেবারে সহজ বিষয়, আমরা সলভও করে দিয়েছি এই অধ্যায়গুলো। তোমরা ভিডিওগুলো জাস্ট দেখে নিলেই তোমার জন্য
হিসাব বিজ্ঞানটা সহজ হয়ে যাবে যারা দেখোনি। আর যারা দেখছো তাদের ক্ষেত্রে তো আমরা বলবো যে আমাদের ডাউট সলভ গ্রুপে যুক্ত হও, আমাদের কোর্সে যুক্ত হও, ফ্রিতে, একেবারে ফ্রিতে প্রিমিয়াম কোর্সে যুক্ত হয়ে যাও। আমাদের সাথে যুক্ত থাকলে তোমার ডাউট সলভ থাকবে না, এমসিকিউগুলো সলভ করতে সুবিধা হবে। যে কোনো কনফিউশন বা যে কোনো ধরনের তথ্যভিত্তিক কনফিউশন যেগুলো আছে সেগুলো তুমি খুব সহজেই সলভ করে নিতে পারবা। এবং এখানে যে শুধু হিসাব বিজ্ঞান এমন না, বাংলা, ইংরেজি, আইসিটি রয়েছে, তোমার গ্রুপ সাবজেক্ট রয়েছে, এই বিষয়গুলো তোমরা কিন্তু পাচ্ছ একেবারে ফ্রিতে আমাদের কাছ থেকে। তো আমরা এই টাইপের প্রশ্ন সলভ করব। যারা আমাদের ইউটিউবের প্লেলিস্ট পাও নাই তারা হচ্ছে ইউটিউবে স্কুল অফ এক্সেলেন্স লিখবা। যারা ইউটিউবে যাবা, স্কুল অফ এক্সেলেন্স লিখবা, সেখান থেকে এই যে প্লে লিস্টে ক্লিক করলে, তোমরা তো সাধারণত হোমে থাকো বা ভিডিওসে থাকো, প্লে লিস্টে ক্লিক করলে সেখানে বিজনেস স্টাডিজ একাডেমিক নামক একটা প্লে লিস্ট পেয়ে যাবা, যেখানে আমাদের হিসাব বিজ্ঞানের 20টা অধ্যায়ের 20টা ক্লাস, প্রথম পত্রের সাজেশন, এই সাজেশনের ভিডিওটা পেয়ে যাবা। পাশাপাশি ফিনান্স দ্বিতীয় পত্রেরও 6টা অধ্যায়ের ভিডিও দেওয়া আছে। তো সেইগুলো একটু দেখে নিবা, শেষ সময় তোমার প্রস্তুতি নিতে অবশ্যই সহায়তা করবে। এরপরে আমাদের যে এতক্ষণ ধরে ক্লাসে বলছিলাম ডাউট সলভ, মানে তোমার যে ধরনের প্রশ্ন তোমার মনে উদ্গ্রীব হয়, অনেক সময় তোমরা কমেন্টে জানাতে পারো না বা আমাদেরকে ইনবক্স করতে পারো না, তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা একটা টেলিগ্রাম চ্যানেল তোমাদের খুলে দিয়েছি এবং সেইখানে তোমরা যদি যুক্ত থাকো তাহলে কি করতে পারবা, সেখানে আমাদের 24/7 আমাদের যে মেন্টররা রয়েছে তারা কিন্তু তোমাদেরকে কি করে, তোমাদের যে প্রশ্ন, যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো সলভ করে দিচ্ছেন। তাহলে আর দেরি কেন, তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হতে হবে। কিভাবে যুক্ত হবা, আমাদের যে ওয়েবসাইট আছে bdsoi.com, কি লিখবা, গুগলে যে লিখবা বিডিএসওই লিখলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবা এবং সেখানে কোর্সের মধ্যে গেলে এই যে আমাদের এইচএসসি প্রিমিয়াম ফ্রি কোর্স পেয়ে যাবা, সেখানে তোমরা ফ্রিতে এনরোল করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবা। তো আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আজকের এই সেশনটির মাধ্যমে, আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যাবতীয় যে কি প্রশ্ন আসবে, কোথা থেকে আসবে, কোনগুলো স্কিপ করবা, কোনগুলো বারবার করতে হবে, কোন অধ্যায়গুলো বাদ দেওয়া যাবে না, টোটালি সবই বুঝতে পেরেছো। এবং যে কথাগুলো তোমাদেরকে বলেছি এই শেষ 20 দিনে তুমি যদি ফলো করো, ইনশাল্লাহ তোমার হিসাব বিজ্ঞানে তুমি কিছুটা হলেও তোমার নাম্বার বা মার্কস আপগ্রেড করতে পারবে ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকো, স্কুল অফ এক্সেলেন্সের সাথে থাকো, সবসময় পড়াশোনার মধ্যে থাকো। এই শেষ সময় এসে অনেকেই অনেক হেলাফেলা করেছো, 1 মাস বৃদ্ধি পেয়েছিল তোমাদের পরীক্ষা দেওয়ার সময়, তো সেই ক্ষেত্রে 1 মাস যে এক্সটেন্ড করা হয়েছিল অনেকেই হেলায় সেই 1 মাস কিন্তু অবহেলা করে এখন দেখতেছো আর মাত্র 20 দিন আছে। তো এই 20 দিনও যেন তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ করার কারণ না হয়ে দাঁড়ায়। এই 20 দিন অবহেলা, 20 দিনকে অবহেলা করা যেন তোমার যে আগামীতে এইচএসসির পর যে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তির একটা বিষয় রয়েছে সেখানের ক্ষতির কারণ বা তোমাকে পিছিয়ে পড়ার কারণ না হয়ে দাঁড়ায়। তোমরা সেভাবে পড়াশোনা করো। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছো। প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করো। তোমাদের সাথে আবারও পরবর্তীতে কোনো ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।